স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অঘোষিত সেমিফাইনাল, যে জিতবে সেই যাবে ফাইনালে। এমন ম্যাচ শুরুর আগেই ধাক্কা, ইনজুরিতে এদিনও মাঠের বাইরে টাইগার ক্যাপ্টেন লিটন দাস। ব্যাকফুটে থেকে খেলা শুরু করার পরই বদলে গেল সব হিসেব নিকেশ। ভারতের বিপক্ষে ম্যাচে বিশ্রাম পেয়ে ফ্রেশ তাসকিন হাতে তুলে নেন বল, আঘাত হানেন প্রথম ওভারেই। পাকিস্তানি ডেঞ্জারম্যান শাহিবজাদা ফারহান ফেরেন 4 রান করে। পরের ওভারের ড্রেসিং রুমে সিয়াম আইয়ুব সঙ্গী টুর্নামেন্টের চতুর্থ ডাক পাওয়ার প্লেতে 30 রানেও তুলতে পারেনি পাকিস্তান। উল্টো বিপদ বেড়েছে আরো। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটা 49 রানেই উইকেট হারায় 5টা। পাকিস্তানিদের যখন 100-র নিচে অল আউট হওয়ার শঙ্কা, তখন হাল ধরে ওদের লোয়ার অর্ডার হারিস নওয়াজ শাহিনদের কার্যকরী ক্যামিওতে মোটামুটি সম্মানজনক স্কোর 135-এ পৌঁছায় পাকিস্তান। দুবাইতে অল্প রানের এই টার্গেট পেরোতে পারলেই বাংলাদেশ ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। দর্শক, ম্যাচের সবশেষ অবস্থা এবং যে টার্গেট সে সম্পর্কে বিস্তারিত দুবাই থেকে আমরা জানবো। সহকর্মী সাইফুল রূপক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাইফুল রূপক, অনেক হতাশা ছিল একটা পর্যায়ে এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে, কিন্তু স্পেশালি ভারতের বিপক্ষে দুর্দান্ত একটা বোলিং ইনিংস অ্যাটলিস্ট উপহার দিতে পেরেছে বাংলাদেশ। ব্যাটিংটা নিয়ে এখন পর্যন্ত শঙ্কা রয়েছে কিনা যে 136 রানের টার্গেট, সেটা এই উইকেটে আসলে বাংলাদেশের ব্যাটারদের জন্য যে ব্যাটিং লাইন আপ নিয়ে নেমেছে তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং? ডেফিনেটলি চ্যালেঞ্জিং তো হবেই, কারণ উইকেটটা গত যে সুপার ফোরে এখানে যে কটা ম্যাচ হয়েছে সেই ম্যাচগুলো থেকে একটু আলাদা। কারণ আমরা দেখেছি যে প্রথম 2 ম্যাচ কিংবা ইভেন গতকালের ম্যাচও উইকেট 160-70 অ্যারাউন্ডের উইকেটে ছিল, বাট আজকে মনে হচ্ছে একটু ট্রিকি, বলটা একটু থেমে থেমে আসছে, মানে একদম ইজিলি ব্যাটে বলে কানেকশন হওয়ার মতো উইকেট না এটা। সো অনেকেই টাইমিং মিস করছে, মিস টাইমিং হচ্ছে, আমরা দেখেছি পাকিস্তান ব্যাটারদের ক্ষেত্রে সেই সমস্যাটা হয়েছে। সো উইকেটটা 140-150 অ্যারাউন্ড উইকেট, যেই জায়গাটাতে বলা যায় বাংলাদেশ 136 টার্গেটে নামবে। পাওয়ার প্লেটা ইম্পর্টেন্ট, আপনার মাত্র 6.5-7-এর আশপাশে প্রতি ওভারের টার্গেট, সেই জায়গাটাতে আপনার উইকেট হাতে রেখে আগাতে হবে। মানে খুব বেশি ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট উইকেটটা হাতে রাখলে আপনার কিন্তু ওভার প্রতি 6-7 খুব আরামসে আসবে। এই জায়গাটাতে আসলে ব্যাটাররা মানে ডিফেন্সিভ মেন্টালিটিতেই আমার মনে হয় থাকা উচিত, কারণ একটু অ্যাটাকিং থাকলে পাকিস্তানের বোলিং অ্যাটাক একদম খারাপ না। আপনি যদি দেখেন আবরার আছে, সাইম আইয়ুব আছে, নওয়াজ আছে, স্পিন অ্যাটাক দুর্দান্ত। পেসারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদিন, হারিস রোফ, তারা সবশেষ ম্যাচে কনফিডেন্সটা গেইন করেছে। সো এবং বাউন্ডারিও বড়। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে টপ অর্ডার ব্যাটিংটা খুবই ইম্পর্টেন্ট। ইমন, সাইফ তো অবভিয়াসলি ফর্মে আছেন। মিডল অর্ডারে তাহিদ হৃদয়, জাকির আলী অনেক। আজকে আমি আশা করবো তাদেরকে লাগবে না, তাদেরকে যদি না লাগে অবশ্যই বাংলাদেশ অনেক কনফিডেন্ট নিয়ে ফাইনাল উঠবে। তবে উইকেটটা যতটা সহজ অনেকেই ভাবছে, কিন্তু ততটাও সহজ না। পাকিস্তান এই রানেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। পাকিস্তানি সাংবাদিকরা আসলে আমাদের সাথে অনেকে গল্প করতে করতে বলছিলেন যে উইকেটটা ট্রিকি এবং বাংলাদেশের জিতলেও আসলে কঠিন হবে। মানে পাকিস্তান আপনি বলছিলেন যে বাংলাদেশের ব্যাটিং অর্ডারদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে যেহেতু ট্রিকি উইকেট। সেই জায়গায় লিটন দাসের মতন একজন টপ অর্ডার ব্যাটসম্যান, যার উপর আসলে তিনি শুধু ক্যাপ্টেন নয়, আলাদা একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানও এই জায়গাতে বাংলাদেশের প্রেক্ষাপটে, তার জায়গা থেকে আসলে কতটা অভাব যে ব্যাটিং অর্ডার নিয়ে বাংলাদেশ নিয়ে নেমেছে সেটা পূরণ হবে? লিটন দাসকে অনেক বেশি মিস করবেন। লিটন দাস না থাকা মানে আপনার ব্যাটিং অর্ডার উলট পালট হয়ে যাবে। কারণ আপনি আজকে আগের ম্যাচে লিটন দাসের জায়গায় পারভেজ ইমনকে খেলিয়েছেন, আজকে কিন্তু পারভেজ ইমন ওপেনিং এ নামবে, কারণ তানজিদ তামিম ড্রপ হয়েছে। সো ওয়ান ডাউনে কে খেলবে? তাহিদ হৃদয়কে আপনি প্রমোশন দিবেন? তাহিদ হৃদয় কিন্তু এই নাম্বার 4-এ কিন্তু রান করছে, গত ম্যাচে রান পায়নি, তার আগের ম্যাচে রান পেয়েছে। সো ব্যাটিং অর্ডারে একটা উলটপালট। হয়তো আমরা নাম্বার 3-তে আজকে লিটনের যে পজিশনটা, সেই পজিশন হয়তো শেখ মেহেদিকে দেখলেও দেখতে পারি, আদারওয়াইজ হয়তো তাহিদকে প্রমোশন দিতে পারে। একটু লিটন দাস এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, বড় মঞ্চে রান করেছে এর আগে, এশিয়া কাপে 2018-তে এখানে ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছে, বা ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া বিশ্বকাপে রান করছে। সে কিন্তু বড় দলের বিপক্ষে বড় মঞ্চে রান করে। আর এই ধরনের উইকেটে, এই ধরনের পিচে কিন্তু তার মতো যার ডিফেন্স খুব ভালো, তার স্কিল খুব ভালো, এই ধরনের ব্যাটাররা আসলে খুব ভালো ইফেক্টিভ রোল প্লে করতে পারে। সো লিটন দাসকে ডেফিনেটলি মিস করবে বাংলাদেশ। তবে আশা করা যাচ্ছে আসলে যদি পাওয়ার প্লেটা বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের ব্যাটাররা, টপ অর্ডার ব্যাটাররা এবং সবকিছু মিলিয়ে আসলে নিজেদের নরমাল যে ব্যাটিংটা, সেটাই যে ব্যাটসম্যানরা রয়েছেন ব্যাটিং অর্ডারে আজকে, তারা নরমাল ব্যাটিংটাই যদি করে যান, খুব বেশি অ্যাগ্রেসিভ বা খুব বেশি কারিশমা তাদের দেখানোর হয়তো বা প্রয়োজন নেই, যেটা আপনি বলছিলেন সাইফুল রূপক, তাহলেই হয়তো বা এই টার্গেটটা 136 রানের টার্গেটটা চেস করা সম্ভব। সাইফুল রূপক দুবাই থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের আজকের ম্যাচ জিতে পাকিস্তানের এগেনস্টে
শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারবে কিনা সাইফুল রূপক দুবাই থেকে জানাচ্ছিলেন সে প্রসঙ্গে। বিসিবি নির্বাচন ঘিরে আমারও নোংরামির অভিযোগ আনলেন তামিম ইকবাল, বললেন সব মিলিয়ে চাপেই আছে সাবেক কাপ্তান। নির্বাচন ঘিরে নেই স্বচ্ছতা, তাই শেষ পর্যন্ত নির্বাচন করতে দেয়া হবে কিনা সেটা নিয়েই নাকি আছে তামিমের শঙ্কা। শুধু উদ্দেশ্য হাসিলের জন্য 15টা ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়ার ঘটনাকে লজ্জাজনক বলছেন সাবেক কাপ্তান। নাহিন বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। সেই লজ্জার ব্যাপারটাই ঘটেছে দেশসেরা ওপেনার সাবেক কাপ্তান তামিম ইকবালের সঙ্গে। আগের দিন তার কাউন্সিলরশিপ নিয়ে একটা পক্ষের অদ্ভুত আর ভুতুরে সাজানো আপত্তি জমা পড়ে নির্বাচন কমিশনে। পরদিন তামিম হাজির বিসিবিতে শুনানিতে। ঘড়িতে তখন দুপুর 2:45। প্রায় 2 ঘন্টা নির্বাচন কমিশনে নিজের ব্যাখ্যা দিয়ে বিসিবি ছাড়েন তামিম। 18 বছরের দীর্ঘ ক্যারিয়ারে ফিয়ারলেস ছিলেন ক্রিকেট মাঠে, অথচ ড্যাশিং ওপেনার রীতিমতো অসহায় বোধ করছেন নির্বাচনের মাঠে নোংরামি আর চাপে। আমি ফেয়ারলেস ভাবে তো চেষ্টা করছি, প্রেশার আমার উপরে অনেক আছে। আমি যেটা বললাম, কালকে আমার কাউন্সিলরশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে, কোর্টে রিটও হয়ে যেতে পারে, কোর্টে কেস হয়ে যেতে পারে। এখন কেন হবে এটা আপনারা খুব ভালো করে বুঝেন। আমাকে পার্সোনালি প্রশ্ন করতে পারেন যে আমি নির্বাচন করব কি করব না। আমার প্রশ্ন করা হলো যে আমাকে নির্বাচন করতে দিবে কি দিবে না। গঠনতন্ত্রতে যদি এই কথাটা লেখা থাকে যে একদম স্পেসিফিকলি আপনাকে অমুক ডেতে ঘোষণা দিয়ে দিতে হবে যে আপনি সাবেক ক্রিকেটার, তাহলেই আপনার এই কাউন্সিলরশিপের বৈধ, তাহলে আমি মানতে পারি। এই জায়গায় তো কোনো কিছু লেখা নেই। ধরলাম সাবেক ক্রিকেটারকে বাদই দিলেন, অর্গানাইজার যে আমি না, এটা আপনি কেমনে করে প্রমাণ করবেন? আমি গুলশান ক্লাবে কমিটিতে আছি, ওল্ড ডিএইচএস এর কমিটিতে আছি। ওই চিঠিতে উল্লেখ করা লেখা যে আমি ওল্ড ডিএইচএস এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ উপরে যান, যে ওল্ড ডিএইচএস এর কমিটিটা খুঁজে বের করে দেখেন ওল্ড ডিএইচএস আমি আছি কি নাই। এই মুহূর্তে চিটাগাংয়ে একটা খেলা T20 ফ্র্যাঞ্চাইজ চলছে, যেখানে আমি টিম ওন করি। শতদল ক্লাবের সাথে আমি 4-5 বছর ধরে জড়িত। আমার এটা লজ্জা লাগতেছে যে আজকে আমার এই জায়গায় সেই জিনিসগুলো এক্সপ্লেন করতে হচ্ছে। আমরা এতটাই নিচে নেমে যাচ্ছি জাস্ট কিছু ইচ্ছা ফুলফিল করার জন্য, যে আপনারা এই পর্যায়ে নিয়ে আসতেছেন। শুধু তামিম না, এদিন শুনানিতে অংশ নিতে এসেছিলেন সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদও। নির্বাচন কমিশনে ব্যাখ্যা দিয়েছেন কেন কাউন্সিলরশিপ ফর্ম জমা দেন নির্দিষ্ট সময়ের 2.5 ঘন্টা পর। নির্বাচন ঘিরে এমন অসংখ্য অনিয়মের মাঝে তামিম সবচেয়ে গুরুতর হিসেবে দেখছেন 15টা ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়ার সিদ্ধান্তকে। এই ক্লাবগুলোর তো হিস্ট্রি আছে ভাই, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের হিস্ট্রি আছে। এদেরকে নিয়ে আপনারা কি রাজনীতি করতেছেন? 300টা ক্রিকেটারের ব্যাপার আছে এখানে। 300টা ক্রিকেটার রাস্তায় নেমে আসবে যদি ওরা ক্রিকেট না খেলতে পারে। সবকিছু চিন্তা করে এটা করবেন। আমার কাছে মনে হয় এনাফ গ্রাউন্ডস আছে তাদের। আমি কোনো পার্টিকুলারলি, আমার টিম তো অবশ্যই আছে, বাট আই স্পোক ইন ফেভার অফ হোল ক্রিকেট। প্লেয়ারদের বিষয় নিয়ে আমি কথাটা তুলেছি। আমার কাছে আমি আশাবাদী যে এরকম নোংরামি হবে না। আর এই 15টা টিম আজকে এই পজিশনে কেন আসছে এটাও তো আপনারা জানেন কম বেশি। এটা একটা ব্যক্তির নিজের স্বার্থ ছিল এখানে, তো এটা তো লুকাচুরি করার কিছু নেই। একটা ব্যক্তির নিজের স্বার্থর কারণে আজকে এই অবস্থা আসছে। আমিও ডিটেলসে গেলাম না। আমার কাছে মনে হয় যে ইলেকশনের যা হওয়ার হোক, টিমগুলা বেঁচে থাকলে বাংলাদেশের ক্রিকেটটা চলতে থাকবে। এই ছেলেগুলা ক্রিকেট খেলতে পারবে। কয়েকদিন পরে কিন্তু 3rd ডিভিশন। আমি ইফ আই এম নট রং, এই 15টা টিমের মধ্যে 8-9টা টিম 3rd ডিভিশনের মধ্যে। এই টিমগুলো কিন্তু আমি ওন করি না ভাই, হ্যাঁ। কিন্তু এই টিমগুলো যদি ব্যাকআউট করে, ওই 8-9টা প্লেয়ার, 8-9টা টিম মানে হলো 150-200টা প্লেয়ার। এই 150-200টা প্লেয়ারের দায়িত্ব কে নেবে? ইসি না বিসিবি? নির্বাচন কমিশনের স্বচ্ছতা ঘিরেও প্রশ্ন তৈরি হয়েছে। নির্বাচনের 10 দিন আগে প্রথমবার দেখা মিলেছে কমিশনের সদস্যদের। তারা অবশ্য আশ্বাস দিলেন শুক্রবার চূড়ান্ত ভোটার তালিকা দেওয়ার পরই নাকি বোঝা যাবে তারা কতটা স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন। আচ্ছা, কালকে পর্যন্ত একটু ওয়েট করেন। আপনি কাল 4:30 পর্যন্ত ওয়েট করেন, তারপরে আমরা 4:30টায় যখন ফাইনাল লিস্ট দিব তখন আপনারা আমাদের মন্তব্য পাবেন। নাহিয়ান বিন জসিম, 71। নিজেদের বাকি কাজ করবে কখন আইসিসি? এলাকার 2 পান্ডা ভারত পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে একের পর এক নালিশ করেই যাচ্ছে তাদের কাছে। সেসবের সমাধান করতেই দিন যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। বিসিসিআই অভিযোগ করেছে হারিস রৌফ আর সাহিব জাদার বিরুদ্ধে, আর পিসিবি বলছে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব প্রেস মিটে খেলার সাথে রাজনীতি মিশিয়েছেন। রিপোর্টে বিস্তারিত।
ঢাল তলোয়ার কিচ্ছুটি নাই, হয়েছে নিধিরাম সর্দার। পাকিস্তানকে নিয়ে অন অ্যান্ড অফলাইনে এমনই মক করেছে ভারতীয় মিডিয়া। অপারেশন সিন্দুর চলাকালে ভারতের 6টি রাফাল জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার খবর শোনা গেছে বটে, তবে ফুল স্কেল ওয়ার হলে সেখানে পাকিস্তানের জয়ের সম্ভাবনা কমই, এমনই দাবি করে থাকেন অনেকেই। অনেকটা দুদেশের ক্রিকেটের লড়াইয়ের মতো। যতই এই ম্যাচকে বলা হোক এশিয়ান এল ক্লাসিকো কিংবা সুপার রাইভালরি, টিম ইন্ডিয়া শক্তিমত্তায় সালমান আঘাদের চেয়ে চলে গেছে যোজন যোজন ওপরে। শোয়েব আখতার, ওয়াসিম আকরাম কিংবা সাইদ আনোয়ারদের দিন পেরিয়ে গেছে সেই কবেই। আর একালের পাকিস্তানিরা এশিয়া কাপে রাফাল জঙ্গি বিমান ভূপাতিত করার স্মৃতি টানে। 6-0 মনে করিয়ে দেয়, কিন্তু মাঠের খেলায় 2-0 পিছিয়ে। প্রতি ম্যাচে হার, বেশ ভালো ব্যবধানেই। ট্রেনিং টাইমে 6-0 বলে উপহাস করতে শোনা গেছে পাকিস্তানি ক্রিকেটারদের। আর ভারতের বিপক্ষে সুপার 4-এর ম্যাচে ব্যাপারটাকে মেন ইন গ্রিনরা রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আইসিসির কাছে বিসিসিআই যে কমপ্লেইন ফাইল করেছে সেখানে বলা হয় হারিস রৌফ বিমান ভূপাতিত করার অঙ্গভঙ্গি করেছে, আর সাহিবজাদা ফারহান 50 করে ব্যাটকে বানিয়েছে বন্দুক। খেলার ভেতরে যুদ্ধের আবহ টেনে আনায় আতে ঘা লেগেছে ভারতীয়দের। বিসিসিআই তো অভিযোগ জানিয়ে করা ইমেইলে আইসিসিকে পাঠিয়েছে ভিডিও ক্লিপও। ফারহান এটা নিয়ে অন রেকর্ড কথাও বলেছেন। অনেকটা নির্ভার এই ব্যাটার বলছিলেন হাফ সেঞ্চুরি করে খুব বেশি সেলিব্রেট করার অভ্যাস তার নেই। হঠাৎই মাথায় এসেছে ব্যাপারটা। মানুষ কি বলবে সেটা ভাবেননি, তাতে তার কিছু যায়ও আসে না। ওদিকে আইসিসির টেবিলে জমা পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভিযোগও। তারা সরাসরি কথা বলেছে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে নিয়ে। বার্তা সংস্থা পিটিআই এর রিপোর্ট, সূর্যকুমার যাদব নিজেদের জয়কে উৎসর্গ করেছে নিজ দেশের সেনাবাহিনীকে। যে বক্তব্য পুরোপুরি রাজনৈতিক। পিটিআই অবশ্য নিশ্চিত হতে পারেনি যে পিসিবি ওই অভিযোগ কবে দায়ের করেছে। ঘটনার 1 সপ্তাহের মধ্যে অভিযোগ করতে হয়, আর ভারত পাকিস্তান ম্যাচটা ছিল এ মাসের 14 তারিখ। তার মানে সময় পেরিয়ে গেছে বেশ আগেই। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করলে হবে শুনানি, আর এসব অপরাধ শেষ পর্যন্ত অপরাধ হিসেবেই প্রমাণিত হলে ভারত পাকিস্তান দুই পক্ষকেই পেতে হবে শাস্তি। কিন্তু দিন শেষে একটা প্রশ্ন ঘুরে ফিরে ওঠেই, মাঠের বাইরের খেলার পাশাপাশি এশিয়া কাপে 22 গজের ক্রিকেটেও নিজেদের সেরা প্রমাণ করে চলেছে টিম ইন্ডিয়া। হারিস রৌফরা কি সেটা পারছে? খালিদ জামিল, একাত্তর। ছেলে নাদিম মাত্র 8 বছর বয়সে ফুটবলের অসাধারণ নৈপুণ্য আর কলাকৌশল রপ্ত করেছে। ড্রিবলিং থেকে বল কন্ট্রোলে সিদ্ধ হস্ত সে। নাদিমের প্রতিভা এলাকাবাসীকে একই সাথে অবাক আর গর্বিত করছে। সহকর্মী আতোয়ার মনিরের তথ্য ও ছবিতে ফয়সাল হাবিবের রিপোর্ট। যখন 8 বছর বয়স তখন কিভাবে কাটতো আপনার ছেলেবেলা মনে আছে? নিশ্চয় সন্ধ্যার পর মায়ের ভয়ে বই খাতা নিয়ে পড়তে বসার তাড়া ছিল। স্বাভাবিক এই কাজটা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম দেওপাড়া গ্রামের নাদিমও করে, কিন্তু 8-10 জনের সাথে তার আছে একটা বড় পার্থক্য। এই বয়সের শিশুর ক্ষেত্রে মোটেও সাধারণ কোনো ব্যাপার না। স্পেনের ক্লাব বার্সেলোনার লোগো লাগানো মোজা আর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি দেখে বুঝেই গেছেন নাদিমের আছে ফুটবলের নেশা। কিন্তু সেই নেশা কতটা গভীর, কতটাই ভালো সে খেলছে যে জাতীয় পর্যায়ের গণমাধ্যম তার দিকে তাক করে ক্যামেরার লেন্স। প্রস্তুত হতে দিন ওকে, এরপর 8 বছর বয়সীর প্রতিভা দেখে আপনার চোখ উঠবে কপালে। ছোট্ট শরীর, বুট জোড়া আরো ছোট, ওগুলো পায়েই 5 নম্বর সাইজের ফুটবলটা সাবলীলভাবে ড্রিবলিং করে নাদিম। ফুটবল যদিও শুধুই পায়ের খেলা, কিন্তু বলের সাথে নাদিমের বন্ধুত্ব এতই গভীর যে শরীরের অন্য অঙ্গ দিয়েও ও বল কন্ট্রোল করতে পারে। আমি ছোটকাল থেকে ফুটবলকে ভালোবাসতাম। আমি বড় হয়ে মেসি, নেইমার, রোনালদোর মতো খেলবো। আমি বড় হয়ে জাতীয় দলে খেলার ইচ্ছা। খেলা পাগল কোনো শিশুকে অ্যাপ্রিসিয়েট করা হয় না এই বাজারে, কিন্তু নাদিমের বিষয় একদম আলাদা। প্রতিভার জোর এতটাই, করা সমালোচকদের মনও জয় করে ফেলেছেন এই 8 বছর বয়সে। যে প্রতিবেশীরা স্বাভাবিক নিয়মে টিপ্পনি কাটার কথা, তারা এখন বনে গেছে পাগলা ফ্যান। দোয়া চাইতেছি যে আমার ছেলে যেন জাতীয় দলে খেলার জন্য সুযোগ পায়। আমি বিএনপির একজন নগণ্য কর্মী হিসেবে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের এই ক্ষুদে বিস্ময়কর ফুটবল বালক, যার ফুটবলের প্রতি অধীর আগ্রহ, তাকে যেন তিনি ওনার নিজ দায়িত্বে তার আগামীর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য দায়িত্ব নেন।
আমাদের এলাকার সবাই চায় যে ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারে এবং সে যাতে বড় বড় ক্লাবগুলোতে অংশগ্রহণ করতে পারে এই আশাই রইল, দোয়া রইল ওর জন্য। কেবল ফুটবলের সাথে ব্যক্তিগত কসরত নয়, স্থানীয় মাঠ হোক কিংবা বাইরের টুর্নামেন্ট সবখানেই সমান তালে খেলছে এই ক্ষুদে ফুটবলার। এমনকি জেলা পর্যায় থেকেও ডাক আসে মাঠে বড়দের সঙ্গে খেলার সময়, তার নৈপুণ্যে মুগ্ধ সবাই। বাচ্চাদেরকে বল দিয়ে মাঠে ছেড়ে দিতে হবে, তাহলে তাদের ক্রীড়া নৈপুণ্য আমরা দেখতে পারি। আর এর পাশাপাশি যদি একজন ভালো কোচ থাকে তাহলে তাদেরকে যদি নার্সিং করা হয় তাহলে আরো ভালো করতে পারবে। এবং আমাদের হ্যাপি চৌধুরী ভাইয়ের নেতৃত্বে লক্ষ্মীপুর স্টেডিয়ামে সংস্করণ করা হয়েছে। উনি অনেক উদ্যোগ নিয়েছে এবং সামনে একটা লিগ হবে, আশা করি লক্ষ্মীপুরে ফুটবল আরো সারা জাগবে। মজার ব্যাপার, একটা সময় ক্রিকেটের নেশায় পেয়ে বসেছিল, কিন্তু এখন ফুটবলই ওর ধ্যান জ্ঞান। দেশের ফুটবলে আসা নতুন জোয়ার ভাসিয়েছে লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রামে বড় হওয়া নাদিমকেও। সান্তোসের হাওয়াও লেগেছে ওর গায়ে। নেইমারকে দেখে কিছু না বুঝেই নাদিম নিজের জার্সিতে লিখেছে নাদিম জুনিয়র। আর বল নিয়ে ওর কারিকুরিতে আছে ব্রাজিলিয়ান ছাপ। দুয়ে দুয়ে চার মিলিয়ে বাংলাদেশও একজন নেইমারকে পাবে, এমনই প্রত্যাশা সবার। হতেই পারে, স্বপ্ন দেখতে তো আর দোষ নেই কোনো। ফয়সাল হাবিব, ৭১। মায়োর্কার বিপক্ষে বদলি হওয়া নিয়ে আলভারেজের একটা ক্ষোভ তো ছিলই। এই ফরওয়ার্ডের শৈশবের কোচ রাফায়েল ভারাস সূত্রে এবার জানা গেল আতলেটিকোতে স্বস্তিতে নেই এই ফুটবলার। আছে নিজের অ্যাকচুয়াল পজিশনে খেলতে না পারার আফসোসও, যে কারণে ছাড়তে চেয়েছিলেন ক্লাবও। অবস্থা বেগতিক বুঝে বদলে গেছে সিমিওনের গলার সুর। বিস্তারিত রায়না আহমেদের রিপোর্টে। মায়োর্কার বিপক্ষে ম্যাচে সাব করানোর পর ডাগ আউটে বসে বলছিলেন অলওয়েজ মি। ইঙ্গিতটা স্পষ্ট, বদলি করতে চাইলে যেন আলভারেজকেই চোখে পড়ে সিমিওনের। তবে এই আর্জেন্টাইন ফরওয়ার্ড বারুদটা পুষে রেখেছিলেন। এবার আতলেটিকোর ঘরের মাঠে ভায়েকানোকে পেয়ে উঠলেন জ্বলে, করে বসলেন দারুণ এক হ্যাট্রিক। জয় পেল রেড হোয়াইটরা। ম্যাচের পর আতলেটিকো কোচ রীতিমতো এই আর্জেন্টাইন ফরওয়ার্ডকে দলের সেরা প্লেয়ার বলে ভাসালেন প্রশংসায়। জানালেন আলভারেজকে যত্ন নিতে হবে যাতে তিনি এই দলে খেলে যান বহুদিন। সমস্যাটা হলো সিমিওনের কথা আর কাজে পাওয়া যাচ্ছে না মিল। আর তাই এ ব্যাপারে মুখ খুলেছেন হুলিয়ানের শৈশবের কোচ রাফায়েল ভারাস। যেটা শুনলে দুয়ে দুয়ে চার মিলিয়ে বোঝা যায় হঠাৎ কেন এলো আতলেটিকো কোচের গলার সুরে বদল। সিমিওনের কথায় আর কাজে মিল না থাকার বিষয়টাতে আসা যাক শুরুতে। এ মৌসুমে রেড হোয়াইটদের হয়ে লা লিগার ৬ ম্যাচে খেলেছেন আলভারেজ, যার মাঝে ৪ ম্যাচেই তাকে করা হয়েছে বদলি, যেখানে আবার ২টি ম্যাচে তাকে তুলে নেওয়া হয়েছে সেকেন্ড হাফ শুরুর খানিক বাদেই। যাকে দলে রাখতে চান আর দলের বেস্ট প্লেয়ার বলছেন, তাকে কি ট্রিটমেন্টটাই না দিচ্ছেন সিমিওনে। গেল সিজনে আতলেটিকোতে যোগ দিয়েই ৫৭ ম্যাচে ২৯ গোল আর ৮ অ্যাসিস্ট করা এই ফুটবলারের এবার ওড়ার কথা ছিল আরও। বাস্তবতা বলছে ঘটেছে উল্টোটা। রেড হোয়াইট শিবিরে খুশি নেই আলভারেজ। কারণটা খোলাসা করেছেন এই ফরওয়ার্ডের শৈশবের কোচ রাফায়েল ভারাস। তার মতে যে নাম্বার ৯ পজিশনে খেলতে ভালোবাসেন আলভারেজ, সেখানে খেলানোর বদলে তাকে খেলানো হচ্ছে উইংয়ে। শুধু তাই না, ছোটবেলা থেকেই বার্সেলোনার ভক্ত আলভারেজ, এমনকি তার বার্সেলোনাতেও যাবার কথা ছিল। তবে স্যালারি ইস্যুতে শেষ পর্যন্ত কাতালানদের হয়ে খেলা হয়নি এই আর্জেন্টাইন ফরওয়ার্ডের। ভারাসের দাবি এমনটাই। ছেলেবেলার কোচের এমন মন্তব্যের পর একটা ব্যাপার ক্লিয়ার, সব মিলিয়ে আতলেটিকোতে সুখে নেই আলভারেজ। ক্লাব ছাড়তেও আছেন তৈরি। আর এই কারণেই হঠাৎ আলভারেজের প্রশংসায় গদগদ সিমিওনে। তবে এই আর্জেন্টাইন সুপারস্টারের অস্বস্তির ব্যাপারগুলো সমাধান না করে শুধু প্রশংসায় আতলেটিকো কোচ যতই বলুক তিনি চান আলভারেজ বহুদিন খেলুক রেড হোয়াইট শিবিরে, তাতে কি পরিস্থিতি আদৌ বদলাবে? শুকনো কথায় কি আর চিড়ে ভেজে? রায়ান আহমেদ, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।